জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ নিয়ে মতভিন্নতা। জামাত পক্ষে থাকলো বিপক্ষে বিএনপি। গণভোট নিয়ে মতানৈক্য। গণপরিষদে অনড় এনসিপি। রাজধানী যাত্রাবাড়িতে বাসায় এসি বিস্ফোরণ। একই পরিবারের 4 জন দগ্ধ। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি। আরও 3টি দুর্বল ব্যাংকে অডিট শুরু। প্রতিবেদনে নির্ধারণ হবে আমানতকারীদের ভবিষ্যৎ। আর্থিক খাত সংস্কারে প্রয়োজন পর্যাপ্ত অর্থ সহায়তা, বলছেন অর্থনীতিবিদ। মাদক অস্ত্র অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে নজিরবিহীন নজরদারি। রাডার, ড্রোন, থার্মাল ক্যামেরার আওতায় নাফ নদীর জেটি। সক্ষমতা বাড়ার দাবি বিজিবির। প্রকৃতিতে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। রংতুলিতে প্রতিমা পাচ্ছে দেবীরূপ। মণ্ডপে মণ্ডপে সাজ রব। কাল মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের শুভ সূচনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদের বরফ গলছে না, বরং ঐকমত্য কমিশনের নানা প্রস্তাবে তৈরি হচ্ছে নতুন সংকট। সাংবিধানিক আদেশে জামাত, ইসলামী আন্দোলনের মতো দলগুলো একমত হলেও দ্বিমত রয়েছে বিএনপির। সংসদ ছাড়া এই প্রক্রিয়ায় সংবিধান সংশোধন খারাপ নজির তৈরি করবে বলে মত দলটির। তাগিদ দেয় বৈধ সাংবিধানিক উপায় বের করার। অন্যদিকে গণভোটের সময় নিয়েও মতভিন্নতা বিএনপি জামাতের। গণভোটের পরিবর্তে গণপরিষদে অটল এনসিপি। হাসান ওয়ালির রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময় জুড়েই আলোচনায় জুলাই সনদ। জুলাই মাসের মধ্যে সনদ বাস্তবায়নের ঘোষণা দেয়া ঐকমত্য কমিশনের সামনে এখন নতুন সংকট। সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। এ সংকট উত্তরণে 3য় দফায় আলোচনা শুরু করেছে কমিশন। বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সাংবিধানিক আদেশে আইনি বৈধতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব দিয়েছে কমিশন। জানিয়েও দলগুলোর মধ্যে মতবিরোধ প্রকট আকার ধারণ করেছে। জামায়াতে ইসলামী সাংবিধানিক আদেশ এবং গণভোটের পক্ষে, তবে নির্বাচনের আগেই গণভোট সম্পন্ন করে তার অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে অনড় দলটি। কনস্টিটিউশন ওয়ার্ডার নামে এই আদেশটা রাষ্ট্রপতি জারি করবেন, তারপরে এর ভিত্তিতে একটা গণভোট হবে, রেফারেন্ডাম। এই দুইটা কাজই হতে হবে বিফোর কামিং ইলেকশন। তখনই এটা একটা রাজনৈতিক স্বীকৃতিও হলো, এটা আইনি ভিত্তি পেল, এবং এই আইনি ভিত্তি বা আইনের অংশ যখন হয়ে যাবে তখন এর ভিত্তিতে জাতীয় নির্বাচনটা তখন স্বচ্ছ হবে। সাংবিধানিক আদেশ নিয়ে গণভোটে জনগণের সমর্থন না পেলে ফলাফল কি হবে তা নিয়ে চিন্তিত এনসিপি। গণভোট নয়, বরং নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচন হলেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হবে বলে মত দলটির এই নেতার। এখনো আমরা মনে করি যে গণপরিষদের মধ্য দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন করলে বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থা দূর করা সম্ভব হবে। কিন্তু সাংবিধানিক আদেশ যেটা তারা বলেছেন, এবং সেটা আবার এখন যখন তারা ঘোষণা করবেন তখন থেকে এটা মানে আইনি কার্যকর হবে। পরবর্তীতে আবার সাধারণ নির্বাচনের সময় গণভোট হবে। তো গণভোটে যদি ভিন্ন রেজাল্ট আসে তাহলে কি হবে, এটা একটা বড় প্রশ্ন। সনদ বাস্তবায়নে নতুন নতুন প্রস্তাবনা ঐকমত্যকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করে সিপিবি। সাংবিধানিক সংস্কার নির্বাচিত সরকারের হাতে রাখার দাবি দলটির। সংবিধান সংশোধন করে যেটা করতে হবে আগামী পার্লামেন্টের জন্য রেখে দিতে হবে। এটা ছাড়া ওনারা নতুন করে বাস্তবায়নের এমন অনেকগুলো পদ্ধতি আনতেছে, আমি দেখছি সেটা আমাদের ঐকমত্যকে ক্ষতিগ্রস্ত করতেছে। নির্বাচিত সরকারের হাতে সাংবিধানিক সংস্কার ন্যস্ত করার কথা এতদিন বিএনপি বলে আসলেও এখন সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছে দলটি। তবে বিশেষ সাংবিধানিক আদেশ সমর্থন করে না বিএনপি। সনদ বাস্তবায়নে বৈধ সাংবিধানিক প্রক্রিয়া বের হলে বিএনপি তাতে সাই দেবে বলে জানান দলটির এই শীর্ষ নেতা। স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার যাই হোক, যেই প্রক্রিয়াটা বিদ্যমান সংবিধান বহাল থাকা সত্ত্বেও সেটা আবার অনুমোদিত হবে, তাহলে একটা খারাপ নজির সৃষ্টি হবে। যদি কোনো আইনানুগ পন্থা আমরা উদ্ভাবন করতে বাধ্য দিয়ে সেটা যে কোনো বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া হবে, সেটাতে আমরা একমত হব। সনদ বাস্তবায়নের পথ বের না হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়িয়ে 15 অক্টোবর পর্যন্ত করা হয়েছে। আলোচনায় আপনাদের পক্ষ থেকে কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাজধানী যাত্রাবাড়িতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে যাত্রাবাড়ির ধলপুর বউবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্বজনেরা জানান বাড়িটির 7ম তলায় ভাড়া থাকেন তুহিন ইবা দম্পতি ও তাদের 2 ছেলে তাওহিদ, তানভীর।
শুক্রবার রাতে যখন তারা ঘুমিয়েছিলেন সে সময় বাসার এসি থেকে একটি বিস্ফোরণ হয়। মুহূর্তে ঘরে আগুন ধরে গেলে তারা 4 জনই পুড়ে যান। চিকিৎসকরা জানান তাদের 4 জনেরই অবস্থা গুরুতর। রাত 1-1:30 নাগাদ হঠাৎ করে একটা বিস্ফোরণে তাদের ঘুম ভাঙে, আর ঘুম ভেঙেই দেখে যে রুমে এখানে সেখানে আগুন জ্বলতেছে, সারা শরীর দগ্ধ। আমার ভাই বেটা, ভাবি, তারপর আরেকটা ভাই বেটা, 3-4 জনেরই মনে করেন পুরা গুরুতর অবস্থা। তাদের মনে করেন এখন এই যে এই ভিতরে আছে, পুরো শরীর পুড়ে গেছে। এই মুহূর্তে জাতীয় বন ইনস্টিটিউটে আছেন সহকর্মী স্বপন আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। ঘটনাটি ঘটার পরেই আসলে তাৎক্ষণিক স্থানীয় অর্থাৎ ওই বাসার নিচতলা এবং বাড়িওয়ালা যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে তাৎক্ষণিক এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসে এবং তারপরেই আসলে তাদের ইমার্জেন্সিতে এখনও ট্রিটমেন্ট চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি অর্থাৎ ডক্টরদের পক্ষ থেকে জানানো হয়েছে 4 জন যেহেতু দগ্ধ হয়েছেন, এর মধ্যে যে তুহিন অর্থাৎ যে বাড়ির কর্তা, তারা সবাই যেহেতু ঘুমিয়েছিলেন তাদের মধ্যে এই তুহিনের 47% পুড়ে গেছে এবং তার স্ত্রী ইভার তার হচ্ছে 15% পুড়ে গেছে। তার 2 ছেলে, এর মধ্যে বড় ছেলে তাওহিদ তার পুড়ে গেছে 9%, তার পুড়ে গেছে 40%। অর্থাৎ তুহিন এবং তার বড় ছেলে তাদেরই দগ্ধতা হওয়ার সংখ্যা বেশি এবং তার ছোট ছেলে তাওহিদ তার পুড়ে গেছে হচ্ছে 7%। এই যে দগ্ধতার সংখ্যা, যদিও তাদের ট্রিটমেন্ট এখানে ইমার্জেন্সিতে চলছে, তবে স্বজনরা কিন্তু এখন অপেক্ষামান অবস্থায় রয়েছে। যদিও আবাসিক সার্জন এখন পর্যন্ত তিনি আসেননি, হয়তো তিনি আসলে তাদের 1টার পর থেকে যে তাদের ট্রিটমেন্ট চলছে এই ট্রিটমেন্টের কি অবস্থায় এখন তারা রয়েছে এই বিষয়গুলো আমরা জানতে পারবো। আপনাকে প্রেক্ষাপট কিছুটা বলে রাখি, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে রাত 1টা থেকে 1:30টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। যাত্রাবাড়িতে বউবাজার এলাকার 7তলা একটি ভবনে এই দুর্ঘটনাটি ঘটে। যেহেতু আসলে এই দুর্ঘটনা এসি বিস্ফোরণে ঘটেছে, অর্থাৎ সবাই কিন্তু ওই সময়টি ঘুমিয়েছিলেন, অর্থাৎ তারা যে বিস্ফোরণ হওয়ার পরে খুব দ্রুত ঘর থেকে বের হয়ে আসবে এমনটি কিন্তু হওয়ার সম্ভাবনা ছিল না, কেননা তারা তখন ঘুমিয়েছিলেন। অর্থাৎ যখন তারা দগ্ধ হয়, যেটি বলছিলাম যে তাৎক্ষণিকভাবেই আসলে যেহেতু বিস্ফোরণটি অনেক বড় আকার ছিল, যতটুকু স্থানীয় লোকজন বা তাদের আত্মীয় স্বজন আমাদেরকে জানিয়েছে যে বিস্ফোরণটা অনেক বড় হওয়ার কারণে ভিতরের যে বাসার যে ভিতরে যে আসবাবপত্র সেগুলোও কিন্তু অনেকগুলোতে আগুন ধরে যায় এবং পরবর্তীতে তারা দৌড়ে আসলে নিচে নামার চেষ্টা করেন। অর্থাৎ তুহিন, তার স্ত্রী এবং 2 ছেলেকে নিয়ে তারা দৌড়ে নিচে নামার চেষ্টা করেন। সেই চেষ্টা কিন্তু আসলে করলেও তাদের ইতিমধ্যেই কিন্তু তাদের যে পোড়ার যে অবস্থা সেটি কিন্তু ঘটে যায়। অর্থাৎ যেটি বলছিলাম যে তুহিন তার 47% এবং তার বড় ছেলে যার বয়স হচ্ছে 9 বছর, তার 40%। এই 2 জনের অবস্থাই কিন্তু খুব বেশি আশঙ্কাজনক বলে ডাক্তারদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে আমরা এখনও এখানে উপস্থিত রয়েছেন, তাদের স্বজনরাও এখানে রয়েছেন। যদিও যে কোনো দুর্ঘটনায় আসলে স্বজনদের মধ্যে একটি কান্নার একটি অন্য ধরনের একটি ব্যাপার হয়ে দাঁড়ায়। এই ঘটনার পর থেকে আসলে তাদের স্বজনরা এখানে অপেক্ষমান অবস্থায় রয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে ডাক্তার আসার পরে তাদের কি অবস্থায় ট্রিটমেন্ট চলবে এবং তাদের আসলে বর্তমান পরিস্থিতিকে এই বিষয়গুলো আমরা জানতে পারবো এবং পরবর্তীতে আপনার মাধ্যমে আপনার দর্শকদের জানাতে পারবো। এই ছিল এখন পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমার কাছে একই পরিবারের যে 4 জন দগ্ধ হয়েছে তাদের আপডেট নিয়ে সবশেষ অবস্থা। যাত্রাবাড়িতে অগ্নিদগ্ধদের সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে। মিয়ানমার থেকে মাদক, অস্ত্র কিংবা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজিরবিহীন নজরদারি বাড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সার্ভেলেন্স রাডার, থার্মাল ক্যামেরা ও ড্রোনের সমন্বয়ে সাজানো হয়েছে অত্যাধুনিক নজরদারি সিস্টেম। রাতের অন্ধকার, বৈরী আবহাওয়া বা দুর্গম এলাকা কিছুই বাদ যাচ্ছে না বিজিবির নজরদারি থেকে। মোহাম্মদ ফরজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। নাপ নদীর জেটি ঘাটে বসানো হয়েছে সার্ভেলেন্স রাডার। এটি 5 কিলোমিটার এলাকায় বস্তুর অবস্থান, গতি ও উপস্থিতি সহজেই শনাক্ত করতে সক্ষম। শুধু জেটি ঘাটেই নয়, নাপ নদীর 33 কিলোমিটার এবং শাহপুরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন সাগর পর্যন্ত 20 কিলোমিটার এলাকা নজরদারির জন্য বসানো হয়েছে 6টি সার্ভেলেন্স রাডার। ফলে সীমান্তে চোখ ফাঁকি দেয়া এখন অসম্ভব। প্রত্যেকটা নৌকার অবস্থান জানি এবং সহজে আমাদের টহলপাড়িকে সেই অবস্থানটা বলার পরে তারা সহজেই ধরতে পারে, যে কারণে কোনো রোহিঙ্গা বর্তমানে আমাদের টেকনাফ এলাকায় প্রবেশ করতে পারতেছে না।
শুধু রাডার নয়, সীমান্ত সুরক্ষায় বিজিবিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ও থার্মাল ক্যামেরা। ড্রোনের মাধ্যমে দুর্গম এলাকা যেমন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, ঠিক তেমনি থার্মাল ক্যামেরায় অন্ধকার রাত কিংবা বৈরী আবহাওয়াতেও 2 কিলোমিটার এলাকা পর্যন্ত শনাক্ত হচ্ছে যে কোনো বস্তুর অবস্থান, গতি ও উপস্থিতি। যে কোনো সময় নৌকা দিয়ে যখন রোহিঙ্গা অনুপ্রবেশ করে তখন আমরা ড্রোনের মাধ্যমে শনাক্ত করে খুব সহজেই রোহিঙ্গা ধরতে পারি। এই ক্যামেরার মাধ্যমে রাত্রিকালীন অন্ধকার সময়ে অথবা ঝড় বৃষ্টি কিংবা দুর্যোগ মুহূর্তে কুয়াশাচ্ছন্ন অবস্থাতেও আমরা নদী এলাকায় বা স্থলভাগে পরিষ্কার দেখতে পাই। নাপ নদী বা বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শতাধিকের বেশি জেলে এখনও রয়েছে আরাকান আর্মির হেফাজতে। প্রতিদিনই ঢুকছে মাদকসহ নিষিদ্ধ দ্রব্য, আর শঙ্কা তৈরি হয়েছে অস্ত্র প্রবেশের। তবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আর বিজিবির কঠোর নজরদারির কারণে সীমান্তে সক্ষমতা বেড়েছে দাবি বিজিবির। প্রযুক্তির সক্ষমতার কারণে আমরা নাফ নদীতে দৃঢ়তার সাথে বলতে পারি যে কোনো প্রকার অপরাধমূলক কার্যক্রম দমনে আমরা শতভাগ সফল হব ইনশাআল্লাহ। সীমান্ত সুরক্ষায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফে দায়িত্ব পালন করছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির 3টি ব্যাটালিয়ন। মাদক, মানব পাচার কিংবা রোহিঙ্গা অনুপ্রবেশ যা ঠেকাতে সক্ষম হচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। টেকনাফের নাব নদী থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাকসু নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। আগামী 25শে সেপ্টেম্বর রাকসু নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই লক্ষ্যে প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আপনারা জানেন যে শুক্র শনিবার ক্লাস এবং এখানে অফিস কিন্তু বন্ধ থাকে। সেক্ষেত্রে আসলে ক্যাম্পাসে কিছুটা জনসমাগম কম, শিক্ষার্থীদের সংখ্যাও কিন্তু ক্যাম্পাসে কম। এরপরও কিন্তু আমরা দেখছি এখানে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, এখানে ছাত্রদলের যে মনোনীত যিনি জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন এখানে প্রচারণা চালাচ্ছেন। এছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে ভিপি প্রার্থী তিনিও এখানে প্রচারণা চালাচ্ছেন। সব মিলে আসলে এখানে যারা আছেন অধিকাংশই কিন্তু প্রার্থী, তারা সকালবেলায় বেরিয়ে পড়েছেন এবং তারা এই প্রচারণায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তারা যেটি বলছেন যে আসলে তারা শিডিউল ভাগ করে নিয়েছেন, কখনো হলে, কখনো মেসে, কখনো আবার ক্যাম্পাসে প্রচারণাগুলো তারা চালাচ্ছেন। কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রায় এখানে কিন্তু 30 ভাগ শিক্ষার্থী আবাসিকতার এখানে নিশ্চিত করা হয়েছে এবং এই 30 ভাগ শিক্ষার্থী শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতরে তারা আবাসিক হলগুলোতে থাকতে পারেন, আর বাকি যে 70 ভাগ শিক্ষার্থী তারা বিভিন্ন মেস বা হলগুলোতে থাকেন। সেক্ষেত্রে এই জন্য কিন্তু এসে এই মেসে এই প্রার্থীদের আনাগোনাও কিন্তু এখন অনেক বেশি বেড়ে গেছে শেষ পর্যায়ে এসে। এবং আমরা যেটি কথা বলে জেনেছি যে জমজমাট প্রচারণা এখন পর্যন্ত চলছে। কোনো ধরনের বড় অভিযোগ প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে কিন্তু নেই এবং সব মিলে একটি সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারাও কিন্তু যা প্রস্তুতি নেওয়া দরকার তাই নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীদের প্রচারণার সর্বশেষ। রাকসু নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। 6 ব্যাংকের পর এবার আরও 3 ব্যাংকের অডিট শুরু করেছে বিদেশি সংস্থা ডেলয়েট মালয়েশিয়া। এডিবির অর্থায়নে এবার আইএফআইসি ন্যাশনাল রিভিউ AQR দেবে প্রতিষ্ঠানটি। এছাড়াও বিশ্ব ব্যাংকের অর্থায়নে আরও 8 ব্যাংক রয়েছে অডিটের অপেক্ষায়। প্রতিষ্ঠানগুলোর মূলধন, ঋণহার, দায়, সম্পদ, আমানতের বিপরীতে নগদ জমাসহ সার্বিক প্রতিবেদনের উপর নির্ভর করে এসব ব্যাংকের আমানতকারী ও বিনিয়োগকারীদের ভবিষ্যৎ। অর্থনীতিবিদদের মতে অডিটের প্রতিবেদনের পর প্রয়োজন হবে পর্যাপ্ত আর্থিক সহায়তা ও দক্ষ জনবলের। সেলিয়া সুলতানার রিপোর্ট। 3 ঘন্টার বেশি ঘুমাইতে পারি না, আর ডায়াবেটিস বেড়েই চলছে আমাদের। এইভাবে আমরা ডাক্তার দেখার জন্য আমাদের চিন্তা করতে হয় যে পয়সা পাবো। আজাদ সাহেব যেটুকু বাঁচিয়ে রেখেছিলেন হোঁচট খাওয়ার সময়ের শক্তি আর অবলম্বন হিসেবে তা এখন আটকে আমানত রক্ষাকারীদের দায়িত্বে থাকা ব্যাংকে। সামাজিকতা রক্ষা করতে গেলেও এখন পরের দিনের কথা ভাবতে হয়, অথচ গত 10 বছরের পরিকল্পনায় এই দুঃসময় ছিলই না। বাড়িঘর রিপেয়ারিং করতে পারতেছি না, আগে যেতাম কোনোখানে কোনো বাচ্চা দাওয়াতেও কেটে যেতে পারে, সব বন্ধ। ব্যাংকের ফরেনসিক রিপোর্টগুলো আশা জাগায় না আজাদ সাহেবদের।
তবু ব্যাংক পাড়া এরই মধ্যে 6 ব্যাংকের অডিট শেষ। এডিবির $50 কোটি খরচ হচ্ছে এসব ব্যাংকের সংস্কারে। এদিকে নিজের অবস্থার পরিবর্তনে ইসলামী ব্যাংক নিজের অর্থায়নে অডিট শেষ করেছে। ব্যাংকটিতে খেলাপি পুরোপুরি নিয়ন্ত্রণ না থাকলেও নানা ইতিবাচক উদ্যোগ নিজেদের অবস্থান ধরে রাখতে সহায়তা করেছে। এদিকে খাদের কিনারায় থাকা ন্যাশনাল, এবি ও আইএফআইসি ব্যাংকের অডিটে হাত দিয়েছে ডেলয়েট মালয়েশিয়া। বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে সকল ব্যাংকের একিউআর করা হবে। অ্যাসেট কোয়ালিটি রিভিউ করার পর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তাদেরকে ওই অবস্থা থেকে উত্তরণের জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে আরও 8 ব্যাংকের অডিট রয়েছে অপেক্ষায়। টেন্ডারে ঠিক করা বিদেশি অডিট ফার্মের অ্যাসেট কোয়ালিটি রিভিউ বা একিউআর নির্ধারণ করবে এসব ব্যাংকের ভাগ্য। আর্থিক খাতের সংস্কারে বিশ্ব ব্যাংকের এই ঋণ নামমাত্র সুদে দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকে। অ্যাসেট কোয়ালিটি তারা টেস্ট করেছে, তার ভিত্তিতে একটা প্রেসক্রিপশন দিয়েছে এবং এই সেই ডিরেক্টিভ বাস্তবায়ন করতে যে সরকারের সেই সক্ষমতা আছে কিনা, সরকারের সেই বাজেটটা আছে কিনা, বা তারা পুরোটাকে ওইভাবে করতে পারবে কিনা। যদি সবগুলো জিনিস একসাথে কাজ করে তখন হয়তো আপনি বলতে পারবেন যে আমরা ওই খাদের কিনারা থেকে তুলে নিয়ে আসছি। এছাড়া সংস্কারের অংশ হিসেবে ব্যাংকগুলোতে কাঠামোগত ও টেকসই ব্যবস্থাপনা এবং সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার উপর জোর দিচ্ছেন আর্থিক খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশের সমুদ্র পরিবহন বাণিজ্যে গতি আনতে আগামী মাসে নতুন 2টি জাহাজ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হচ্ছে। এছাড়াও ডিসেম্বরের মধ্যে 1700 কোটি টাকায় আরও 3টি জাহাজ কেনার প্রক্রিয়া শেষ করতে বিএসসিকে নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে 7.5% শুল্ক হার প্রত্যাহার করায় বেসরকারি পর্যায়ে শুরু হয়েছে জাহাজ কেনা। প্রথম পর্যায়ে ওমেরা শিপিং এবং ভ্যানগার্ড মেরিন কিনতে যাচ্ছে 2টি মাদার ভেসেল ও মাদার ট্যাঙ্ক। সাক্ষাৎ চিত্র ক্যামেরায় কমলদের রিপোর্ট। আগামী অক্টোবর মাসে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির বহরে যুক্ত হচ্ছে চীনে তৈরি 2টি বাল্ক ক্যারিয়ার। নিজস্ব অর্থায়নে বিএসসি জাহাজ 2টি কিনল। এ নিয়ে আগামীকাল রোববার সম্পন্ন হবে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি। একই সঙ্গে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও 3টি নতুন জাহাজ কিনতে সরকার বিএসসিকে নির্দেশনা দিয়েছে। এক্ষেত্রে 1700 কোটি টাকার এই 3টি জাহাজের দাম পরিশোধে এগিয়ে এসেছে সরকার। তবে দামের ছোট্ট একটি অংশ পরিশোধ হবে বিএসসির নিজস্ব তহবিল থেকে। যে কোম্পানি সবচেয়ে ভালো অফার করবে বেসড অন টেকনিক্যাল অফার অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্সিয়াল অফার, দুইটা কম্বাইন করে যে টেন্ডারার বেস্ট টেন্ডার হবে তার কাছ থেকে জাহাজ কিনবে। এদিকে চলতি বছরের জানুয়ারিতে সরকার হঠাৎ করে জাহাজ কেনার উপর 7.5% হারে শুল্ক আরোপ করে, আর এতেই বাংলাদেশি মালিকদের জাহাজ কেনা একেবারেই বন্ধ হয়ে যায়। তবে শেষ পর্যন্ত সরকার আগের সিদ্ধান্ত থেকে সরে এসে শুল্ক আরোপ প্রত্যাহার করার পরপরই শুরু হয় জাহাজ কেনার নানা প্রক্রিয়া। গ্রেট রয়্যাল ওটিও প্রায় 65,000-এর কাছাকাছি ডেড ওয়েটের জাহাজ আমাদের বহরে সংযুক্ত হবে। নৌবাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এক সপ্তাহের মধ্যেই ভ্যানগার্ড মেরিটাইম 60,000 মেট্রিক টন বহন ক্ষমতার এমবি গ্রেট রয়্যাল নামে একটি বাল্ক ক্যারিয়ার এবং ওমেরা শিপিংয়ের 1,15,000 মেট্রিক টন বহন ক্ষমতার ওমেরা গ্যালাক্সি নামে মাদার ট্যাঙ্কার কিনতে যাচ্ছে। আর বিএসসি ডিসেম্বরের দিকে যে 3টি নতুন জাহাজ কিনবে তার মধ্যে 2টি বাল্ক ক্যারিয়ার এবং অপরটি হবে তেল পরিবহনের জন্য মাদার ট্যাঙ্কার। 5টা জাহাজ তো শুধু একটা ট্রেড করবে, মাল্টিপল ট্রেড করবে এবং এটার বেনিফিশিয়ারি মাল্টিপল ট্রেড হবে, বহুত ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে। যত বেশি জাহাজ আমাদের দেশি জাহাজ হবে, পতাকাবাহী জাহাজ হবে, সারা পৃথিবীতে যেমন আমাদের সুনাম বাড়বে, সেই সাথে সাথে আমরা অনেক বিপুল পরিমাণে আমাদের ডলার দেশের সস্যই হবে। জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান আনটারে জাহাজের মালিকানায় থাকা দেশগুলির সবশেষ তালিকায় 35তম স্থান করে নিয়েছে বাংলাদেশ। অবশ্যই এতে পণ্যবাহী জাহাজের সঙ্গে সমুদ্রগামী মাছ ধরা জাহাজকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যবসায়িক সুরক্ষা দেওয়ার জন্য পৃথক আইন রয়েছে, তারপরও বাড়ছে না বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। ফরিদপুরে নিজ বাড়ি থেকে অন্তঃসত্ত্বা মা ও তার 5 বছরের মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশু হুজাইফার মরদেহ কম্বলে মোড়ানো অবস্থায় এক রুম থেকে উদ্ধার করে। পাশের রুমেই তার মা সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে পারিবারিক কলহের জেরে সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন সুমাইয়া। স্বজনরা জানান স্বামী রমজানের সঙ্গে প্রায় ঝগড়া হতো তার। প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে ভিকটিম যে মহিলা সুমাইয়া আত্মহত্যা করেছেন পারিবারিক কলহের কারণে হতে পারে।
প্রাথমিকভাবে আমাদের কাছে এটাই প্রতীয়মান হয়েছে। কুমিল্লা শিশুদের জন্য জরুরি 4 ধরনের টিকা মিলছে না, নির্ধারিত সময় পার হয়ে যাচ্ছে অনেক শিশুর ডোজ। এতে অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। স্বাস্থ্য বিভাগ বলছে সংকট কাটাতে আরও কিছুটা সময় লাগবে। বাহার রায়হানের তথ্য চিত্রে রিপোর্ট। শিশুদের বিভিন্ন রোগ থেকে রক্ষায় টিকা নিতে কেন্দ্রে আসছেন বাবা মা, কিন্তু নির্ধারিত দিনে অনেকেই পাচ্ছেন না কাঙ্ক্ষিত টিকা। কুমিল্লায় শিশুদের জন্য জরুরি পেন্টাভ্যালেন্ট, পিসিভি, আইপিভি ও ওপিভি টিকার সংকট দেখা দিয়েছে। এতে ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, নিউমোনিয়া, হেপাটাইটিস বি ও পোলিও প্রতিরোধ নিয়ে শঙ্কায় শিশুদের অভিভাবকরা। বাবুর এটা প্রথম টিকা, 3 দিন ধরে ঘুরতেছি, পাইতেছি না। নগর স্বাস্থ্য গেছে ওই জায়গায় নাই, পিটিএতে গেছি ওই জায়গায় নাই, একটা সিটি গবেষণা আছে এখানেও নাই। শঙ্কায় আছি যে বাচ্চাকে নিয়ে আসলে কোথায় যাব। 1 মাস অপেক্ষার পর ইপিআই সেন্টারে এসেছে প্রায় 24,000 ডোজ, অথচ মাসিক চাহিদা এর অন্তত দ্বিগুণ। এতে মাত্র কয়েকদিনের মধ্যেই আবারও ঘাটতি দেখা দেবে জানালেন মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা। প্রায় 2 বছর হইব এরকম আমরা পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন পাই না, এই জন্য মানুষ আইসা ফিরা যায়। জন্মের পর নির্দিষ্ট ব্যবধানে টিকা দিলে শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, কিন্তু নির্দিষ্ট সময় পার হলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। তাই শিশুদের সুষম খাবার ও পরিচ্ছন্নতায় যত্নবান হওয়ার পরামর্শ চিকিৎসকের। অনেকগুলি টিকা দেওয়ার মাধ্যমে কিন্তু পূর্ণভাবে সে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাটা অর্জন করে। তো মাঝখানে এক জায়গায় যদি এটা থেমে যায়, আটকে যায়, তাহলে ওই রোগগুলোর বিরুদ্ধে তার দেহে আর প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে না। চাহিদা থাকলেও দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ কম থাকায় টিকার এই সংকট বলছেন সিভিল সার্জন। আমরা আশা করি খুব তাড়াতাড়ি এই সংকট থেকে আমরা উত্তরণ ঘটবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করাতে তারা বলেছেন যে খুব তাড়াতাড়ি টিকার সরবরাহ আমরা পাবো। গত বছরও কুমিল্লায় 6 লাখ পেন্টাভ্যালেন্ট টিকার চাহিদা থাকলেও সরবরাহ হয়েছিল 4,72,000 ডোজের কিছু বেশি। সময় সংবাদ, কুমিল্লা। কাল মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের দেবীপক্ষের শুভ সূচনা। মণ্ডপে মণ্ডপে চলছে প্রস্তুতি। এই মুহূর্তে রাজধানীর রমনা কালী মন্দিরে আছেন রিপোর্টার উম্মে হানিন। সরাসরি যাচ্ছি তার কাছে। আজ রাত পোহালেই কাল মহালয়া এবং এই মহালয়ার মধ্যে দিয়ে কিন্তু শুরু হবে দেবী পক্ষের সূচনা এবং আগামী 28 তারিখে কিন্তু ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে কিন্তু শুরু হবে শারদীয় দুর্গা উৎসব এবং সেটিকে ঘিরেই কিন্তু এখন সব মন্দিরগুলোতে কিন্তু চলছে শারদীয় দুর্গা পূজার যে প্রস্তুতির সেই আমেজ। আমি এখন আছি শাহবাগে অবস্থিত যে শ্রী শ্রী রমনা কালী মন্দির, সেটিতে এখানে কিন্তু শারদীয় দুর্গাপূজার যে আমেজ সেটি কিন্তু আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি এবং এখানকার প্রতিমা তৈরির যে ব্যাপারটি রয়েছে সেটি কিন্তু এখন শেষ পর্যায়ে বলা চলে, অর্থাৎ প্রতিমার যে কাঠামো সেটি কিন্তু দাঁড়িয়ে গিয়েছে এবং আয়োজকরা আমাদের যেটি জানিয়েছেন এবারের এই মন্দিরে মূলত মৃন্ময়ী ধাঁচের যে প্রতিমা সেটি গড়ানো হয়েছে, অর্থাৎ মৃন্ময়ী ধাঁচের যে প্রতিমাগুলোকে বলা হয় সেটি আসলে যে প্রতিমার শাড়ি থেকে শুরু করে যে অলংকার সেগুলো কিন্তু সব হচ্ছে মাটি দিয়ে তৈরি হয় এবং যেহেতু প্রতি বছরে দুর্গাপূজায় দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, সেটিকে মাথায় রেখে আসলে কিন্তু মণ্ডপগুলোকে সেইভাবে সাজানো হচ্ছে। এই ছিল আমার কাছে শারদীয় দুর্গাপূজার সর্বশেষ। শারদীয় দুর্গাপূজার সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সেখানে। রাষ্ট্র নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা চলছে। সরাসরি যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। যেদিন ছাত্রলীগ পালিয়েছিল 16 জুলাইকে সন্ত্রাস প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করতে চাই। দ্বিতীয় যে পয়েন্টটা ছিল মানসম্মত খাবারের নিশ্চয়তা, এটার সাব পয়েন্টগুলো এরকম আছে: ডাইনিং, ক্যান্টিন, ক্যাফেটেরিয়া ও ক্যাম্পাসের খাবারের দোকানগুলোতে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা, ক্যাফেটেরিয়া আধুনিকায়ন এবং মানসম্মত নাস্তার ব্যবস্থা রাখা, হল, একাডেমিক ভবন, ক্যাফেটেরিয়া, কেন্দ্রীয় লাইব্রেরি, টুকিটাকি পরিবহন, মার্কেট সহ সকল স্পটসমূহে অত্যাধুনিক পানির ফিল্টার স্থাপন করা, পানি পরীক্ষার সার্টিফিকেট দৃশ্যমান স্থানে ঝুলানো এবং 3 মাস অন্তর মেশিন সার্ভিসিংয়ের বাধ্যতামূলক করা, ডাইনিং ক্যাফেটেরিয়ায় পর্যাপ্ত ভর্তুকি দিয়ে স্বাস্থ্যকর ও মানসম্মত খাবার নিশ্চিত করা, খাবারের মূল্য নির্ধারণ করা ও নজরদারির আওতায় আনা। তৃতীয় যে পয়েন্টটা ছিল অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ, এর আন্ডারে আমরা সাব পয়েন্ট লিখেছি: শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণে রোডম্যাপ প্রণয়ন করা,
শতভাগ আবাসন নিশ্চিত করার পূর্ব পর্যন্ত প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে সমন্বয় করে অগ্রাধিকার ভিত্তিতে আবাসন ভর্তুকি প্রদান করা, অনাবাসিক শিক্ষার্থীদের অন ক্যাম্পাস জবে অগ্রাধিকার প্রদান করা, ক্যাম্পাসের বাইরে বিনোদপুর, কাজলা, মেহেরচণ্ডী অঞ্চলে মেসে অবস্থানরত পানি সরবরাহের লক্ষ্যে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে সাবমার্সিবল পাম্প স্থাপন করা, ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় চুরি ও ছিনতাই রোধে নিরাপত্তা বলয় তৈরি করা। আমাদের চতুর্থ সংস্কার ছিল শিক্ষা ও গবেষণায় গুরুত্ব আরোপ। এই পয়েন্টে আমরা যেগুলো গুরুত্ব দেব, শিক্ষার্থীদের আমরা সরাসরি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যেখানে শিবির সমর্থিত রাকসুর যে প্যানেল তারা ইশতেহার ঘোষণা করছিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের মণিপুরে জঙ্গি হামলায় 2 সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। স্থানীয় প্রশাসন জানায় শুক্রবার সন্ধ্যায় পাটসই অপারেটিং বেস থেকে নাম্বল বেইজে যাওয়ার পথে সেনাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়, এতে আহত হন বেশ কয়েকজন। আহতদের ইম্ফল শহরের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মণিপুর রাজ্যের গভর্নর এই হামলা নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এ সময় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। শুরু হচ্ছে টাইগারদের এশিয়া কাপ সুপার 4 মিশন। সপ্তাহখানেকের কম সময়ের ব্যবধানে আবারও প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন আইসিসি একাডেমিতে অনুশীলন করেছে বাংলাদেশ। অন্যদিকে অনুশীলন না করলেও সাম্প্রতিক সময়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা। দুবাই থেকে দেখব সাব্বির মিথুনের ম্যাচ প্রিভিউ। ফুরফুরে মেজাজে টিম বাংলাদেশ। একদিন আগেও যে টুর্নামেন্টে অনিশ্চিত ছিল ভবিষ্যৎ, সেখানে এখন নতুন জীবন পেল লিটন কুমার দাসের দল। তবে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ম্যাচের অভিজ্ঞতাটা ভয়ঙ্কর। কোনো বিভাগেই দাঁড়াতে পারেনি টিম বাংলাদেশ। অল্প কদিনের ব্যবধানে ঘুরে দাঁড়ানো সম্ভব তো? শন টেইট অবশ্য আত্মবিশ্বাসী। এটা নতুন একটা দিন। এই ধরনের টুর্নামেন্টের সৌন্দর্য হচ্ছে দ্রুতই ম্যাচ খেলতে হয়। দ্রুতই ম্যাচ খেলার ফলে অতীত ভুলে যাওয়ার এটা ভালো সুযোগ। যতটা সম্ভব পরের ম্যাচে মনোযোগ দেওয়ার সুযোগ থাকে। শ্রীলঙ্কার বিপক্ষে খরুচে ছিলেন মোস্তাফিজ। কাটার মাস্টারকে নিয়ে অবশ্য চিন্তা নেই পেস বোলিং কোচের। তাকে অত বেশি শেখানোর কিছু নেই, সে অভিজ্ঞ। ওর সাথে কাজ করাটা উপভোগ করি। ও একজন ভালো নেতাও। শেষ 3 মাসে এই নিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা। 4 দেখায় 2 দলের জয় সংখ্যা সমানে সমান। একে অন্যের শক্তিমত্তা জানে দুর্বলতাও। সেটাই কাজে লাগাতে চাচ্ছেন দলটার ব্যাটিং কোচ। আমরা বাংলাদেশের সঙ্গে গত 3-4 মাসে 4-5টা ম্যাচ খেলেছি। আমরা তাদের শক্তি ও দুর্বলতা জানি। আমি নিশ্চিত আমাদের ছেলেরা ভালো লড়াই করবে। তারা খুব ভালো দল। আশা করছি আমাদের ছেলেরা তাদের বিপক্ষে পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারবে। তবে এই ম্যাচে অনিশ্চিত ভেলা লাগে। বাবার মৃত্যুতে দেশে ফিরে গিয়েছেন 22 বছরের স্পিনার। বাংলাদেশ ম্যাচে তাকে পাবার সম্ভাবনা কম, যদিও গ্রুপ পর্বে তাকে ছাড়াই খেলেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ দলের জন্য সে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। সুপার 4-এ এই পরীক্ষাটাই আপাতত সহজ বলা চলে টাইগারদের জন্য। বিশেষ করে বোলিং ইউনিটটা নিয়ে ভালো কিছু করতে না পারলে লঙ্কানদের লম্বা ব্যাটিং অর্ডার ভোগাবে নিঃসন্দেহে। কয়েক ঘন্টার ব্যবধানে বন্ধু এখন শত্রু। শ্রীলঙ্কার জয়ের জন্য সবাই বুক বাঁধার পরে এখন সেই শ্রীলঙ্কাই বাংলাদেশ দলের প্রতিপক্ষ। সুপার 4-এ এই ম্যাচে দারুণ কিছু করে দেখাতে পারলে বাংলাদেশ দলের জন্য ফাইনালের সমীকরণটাও অনেকটাই সহজ হয়ে যাবে। তবে তা করতে পারবে কিনা, বা তা করতে হলে বাংলাদেশ দলকে যে আমূল পরিবর্তন আনতে হবে, সেটা আসলে বলাই বাহুল্য। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ নিয়েও মতভিন্নতা। জামায়াত পক্ষে থাকলেও বিপক্ষে বিএনপি। গণভোট নিয়েও মতানৈক্য। গণপরিষদে অনড় এনসিপি। রাজধানী যাত্রাবাড়িতে বাসায় এসি বিস্ফোরণ। একই পরিবারের 4 জন দগ্ধ। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি। এবং আরও 3টি দুর্বল ব্যাংকে অডিট শুরু। প্রতিবেদন নির্ধারণ হবে আমানতকারীদের ভবিষ্যৎ। আর্থিক খাত সংস্কারে প্রয়োজন পর্যাপ্ত অর্থ সহায়তা, বলছেন অর্থনীতিবিদ।